আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। আসুন আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা আলোচনা করি। বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালিয়ে গেছে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ছাত্র জনতা মিলে একটা অস্থায়ী সরকার অর্থাৎ ইন্টার গভর্নমেন্ট সরকার নির্বাচিত করে। এরপর দেশে আসে নানান প্রতিকূল অবস্থা, আনসার আন্দোলন, বিডেল বিদ্রোহের বিচার, রিকশাওয়ালা আন্দোলন, রাস্তাঘাটে আন্দোলন, আন্দোলনের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার পায়তারা করে বাংলাদেশের কিছু অসাধু রাজনৈতিকবিদেরা। এরপর কোন রকম কাটিয়ে বর্তমানে একটা ভালো পরিস্থিতিতে যখন আসে, এরপর নিয়ে আবার তুমুল আলোচনা হয় নির্বাচন নির্বাচন নির্বাচন। কিন্তু সবাই ভুলে গেছে 17 বছর অনিয়মের কারণে এক সরকার বারবার নির্বাচিত হয়েছে, অর্থাৎ দিনের ভোট রাত্রি হয়ে গেছিল। এমত অবস্থায় তারপরও সংস্কারের যখন প্রশ্নটি আসে, তখন সর্বসাধারণ মানুষ সবাই বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগে সংস্কার পরে নির্বাচন। এই নির্বাচন নিয়ে নানান টালবাহানা শুরু হয়ে গেছে। এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ প্রয়োগ করে। এই চাপের এক পর্যায়ে সামলাতে না পেরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের কথাও ঘোষণা করে দেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, জনগণ সবাই সজাগ দৃষ্টি আকর্ষণ করে ওই ওয়াকারুজ্জামানের উপর এবং রাষ্ট্রপতির উপর। যখন বিক্ষুব্ধ জনতা তোড়পাড় শুরু করে, তখন চুপসে যায় ডক্টর ইউনূসের সেই পদত্যাগের দাবি এবং ওয়াকারুজ্জামান ভয়ে অতিকত হয়ে একদম চাপা দিয়ে মাটিতে লুটিয়ে পড়ার মতো তিনি নিশ্চুপ হয়ে যায়। অর্থাৎ দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাপোর্টার সারা বাংলাদেশ জুড়ে, আর সেনাপ্রধানের কোনো সাপোর্টারই নেই বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশের জনগণ তার উপর ক্ষুব্ধ হতে যাচ্ছে। এমত অবস্থায় তখন তিনি ভাবলেন যে তার চুপ থাকাটাই সবচেয়ে বেটার। এবার আসি রাজনৈতিক প্রসঙ্গ, নির্বাচন কবে হবে। কিছুদিন আগে লন্ডনের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন। সেখানে তারেক জিয়ার সাথে একটা বৈঠকে বসেছেন এবং সেখানে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো বিস্তারিত আলোচনা হয়েছে বাংলাদেশ সম্পর্কে। এরপরই আছে নানান গুঞ্জন। কি হয়েছিল, হঠাৎ কি এমন পরিস্থিতি ঘটলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে বৈঠকে বসেছেন। সবকিছু উপেক্ষা করে বৈঠকটি শেষ হয়েছে এবং দুই পক্ষ সবাইকে খুশি দেখা যাচ্ছে। এরই পরপরই আসে এখন বর্তমানে আপনার 27 তারিখে একটা ইসলামিক আন্দোলনের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় শরৎদি উদ্যানে। সেখানে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিত হয়েছে ইসলামিক আন্দোলনে। অর্থাৎ বাংলাদেশের যত ইসলামিক দল আছে সবাই একাত্র হয়ে একটা বিশাল সমাবেশ দিয়েছে এবং বাংলাদেশের যত ইসলামিক দল আছে সবাই একত্রিত হয়েছে। এখন সেখানে সাজিদ আলমও তিনি বক্তৃতা রেখেছেন। তিনি বলেছেন যে নির্বাচন হবে এবার পিআর এর পদ্ধতিতে। আসলে এই পিআরটা কি, আসুন এবার আমরা বিস্তারিত কিছু আলোচনা করি এই পিআর নিয়ে। সংখ্যানুপাতিক নির্বাচন
বা পিআর নির্বাচন হলো এমন একটি নির্বাচন পদ্ধতি যেখানে রাজনৈতিক দলগুলো জনগণের ভোটের অনুপাতে সংসদের আসন পায়, অর্থাৎ জনগণ যে পরিমাণ ভোট দেয় সেই ভোটের অনুপাতে সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। উদাহরণ দিয়ে বোঝানো যাক, ধরা যাক একটি দেশে মোট 61টি আসন রয়েছে এবং নির্বাচনে 4টি দল অংশ নিয়েছে। দল প্রাপ্ত ভোট শতাংশ নিয়মে দল এ 40% ভোট পেয়েছে, অর্থাৎ 40টি আসন পেয়েছে। দল বি 30% ভোট পেয়েছে, অর্থাৎ 30টি আসন পেয়েছে। দল সি 20% ভোট পেয়েছে, অর্থাৎ 20টি আসন পেয়েছে। দল ডি 10% ভোট পেয়েছে, অর্থাৎ 10টি আসন পেয়েছে। এই সর্বমোট 100টি আসন। এখানে প্রাপ্ত দল যত শতাংশ ভোট পেয়েছে ঠিক তত শতাংশ আসন পেয়েছে। সংখ্যানুপাতিক নির্বাচনের বৈশিষ্ট্য, ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে। কোন দল কত ভোট পেয়েছে তা অনুযায়ী আসন পায়। ভোট দলগুলো ও সংসদে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ থাকে। সরকার গঠন জটিল হতে পারে, কারণ একক দল সংখ্যানুপাতিক না পেলে ভোট সরকার গঠন করতে হয়। বিভিন্ন মতামতের দল সংসদে জায়গা পায়, ফলে সংসদে বৈচিত্র্য আসে। কখনো কখনো স্থিতিশীলতা কমে যেতে পারে, বারবার জোট ভাঙা গঠন হতে পারে। কোন দল কোন দেশে ব্যবহৃত হয়? জার্মানি, নেদারল্যান্ডস, ইসরায়েল, নরওয়ে প্রভৃতি দেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রচলিত। এখন কথা হলো, এই যে পিআর, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর নির্বাচন হলো এমন একটি নির্বাচন পদ্ধতি, যদি এই অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হয় তাহলে সেটা বিএনপি মেনে নিবে না। কেন মেনে নেবে না? কারণ তারা চায় সম্পূর্ণ 100% ভাগ, অর্থাৎ তাদের ভাগে যে কেউ ভাগ বসাতে না পারে, অর্থাৎ সম্পূর্ণ তারা একা খাবে। কিন্তু এটা যদি হয় তাহলে বর্তমানে সবচেয়ে বড় দল হয়েছে বিএনপি, অর্থাৎ তারা নির্বাচনে যে চলে যাবে, তাহলে ছোট দলের কি অবস্থা হবে? আমার মতে এই সংস্কারটা করা উচিত। পিআর পদ্ধতিতে ভোট যদি করে তাহলে এখানে কেউ বঞ্চিত হবে না, অর্থাৎ যারাই অংশগ্রহণ করবে তারাই 1টা 2টা 10টা যে যার অনুযায়ী আসন পাবে, এবং ওই আসন থেকে যার যার আসনে শেষে পেলে যদি সৎভাবে বাংলাদেশকে একটা ইউটিলাইজ করা হয় সমস্ত দলের পরিপ্রেক্ষিতে, তাহলে নির্বাচন পদ্ধতিটা কত সুন্দর হয় এবং দেশের কাজও কিন্তু ভালো হয়। কেমন করে? যদি মনে করেন যে বিএনপি সাপোর্ট, বিএনপি যদি ক্ষমতায় আসবে, কারণ তাদের সংখ্যানুপাতিকে বেশি, তাহলে বিএনপি যদি কোনো খারাপ কাজ করে তাহলে অন্য দল কিন্তু একটা সমালোচনা করবে যে না, অমুক দলের নেতা এই খারাপ কাজ করতেছে। কি করছে? ছিনতাই করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করতেছে, অর্থাৎ কারো হক মেরে খাচ্ছে বা কারো কাছ থেকে চাঁদা চাচ্ছে। এরকমের ঘটনা সামনে আসার ভয়ে কেউ কিন্তু খারাপ কাজ করতে পারবে না। 2 নম্বরই, অর্থাৎ কোনো 2 নম্বরই হবে না। ঘুষ, সুদ, জমি দখল, চাঁদাবাজি এই সব বন্ধ হয়ে যাবে। কেননা ওই যে বদনামের ভয়, যে আমাদের পার্টির লোকেরা এই সব কাজ করে না, আপনাদের পার্টির লোকেরা এই কাজ করে, দেখেন অমুক অমুক আসনে এই দুর্নীতি, এই বদনাম, এই জমি দখল, এই চাঁদাবাজি, এই সন্ত্রাসী কার্যকলাপ করে। তাহলে কেমন হয়? অর্থাৎ ভয়ে যদি কেউ খারাপ কাজ না করি তাহলে দেশটা ভালো একটা পরিস্থিতি পৌঁছে যাবে। এটাই তো স্বাভাবিক, নাকি? এবার আসি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে। তারা কি চায় দেখেন, তাদের কথাবার্তার মোটিভ অত্যন্ত মাধুর্য এবং অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে গুছিয়ে কথা বলে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তিনি আমাদের পটুয়াখালী বাউফলের
2 আসনের, তিনি একজন সাংবাদিকের সাথে একটা কথা বলেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এই বিএনপির সাথে বিরোধ কেন? তিনি বলেছেন, দেখেন, আমাদের কখনো বিএনপির সাথে বিরোধ ছিল না। আমরা এই বিএনপির জন্যই আমরা লাঞ্ছিত, অপমানিত হয়েছি। আমাদের অনেক বলছে আপনারা বিএনপি ছাড়েন, আপনারা বিএনপি ছেড়ে আপনারা এককভাবে নির্বাচন করেন, আপনাদের আমরা সাপোর্ট করব। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বলেছেন, না, আমরা ছাড়বো না। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি আরো বলেছেন যে তাদের না ছাড়ার কারণে তাকে লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হয়েছে, জেলে পর্যন্ত তিনি অনেকদিন কাটিয়েছেন। তারপরে বলে যে তাদের ভূমিকা বাংলাদেশে কি ছিল। এবার আসি ইসলামিক আন্দোলন চরমনাই। তাদের ভূমিকা বাংলাদেশে সত্যি তারা কিন্তু একটা বড় দল, নিঃসন্দেহে একটা বড় দল, আমরা এটা জানি। এবং এই চরমনাই সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটে, হয়তোবা সংখ্যায় একটু কম, কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে অনেক লোক রয়েছে। এখন তারা নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে তারা সম্মতি জানিয়েছেন। আমরা শরৎ উদ্যানে যে ভাষণ দিয়েছেন ইসলামী আন্দোলনের রেজাউল করিম ভাই, তিনি পীর সাহেব, তিনি কিন্তু তার ভাষায় এ কথাই বুঝিয়েছেন। এখন এই পিআর পদ্ধতিটি যদি চালু করা হয়, এনসিবির আপনার সার্জিস আলমও কিন্তু তার বক্তৃতায় বলেছেন যে আমরা বাংলাদেশে বর্তমানে পিআর পদ্ধতি নির্বাচন করার জন্য এই সংস্কারটি আমরা সবাই একমত হব, কারণ আমরা এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট কার্যক্রম চলতে দেব না। এই বাংলাদেশে কোনো আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্ট যেন জন্ম না নেয়, পয়দা না হয়, আমরা সেদিকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তার মানে এখন পিআর পদ্ধতি, তাহলে সবাই যদি চায়, বিএনপি কেন যাবে না? কারণ একটা, যে বিএনপি একটা একক দল, অর্থাৎ কেউই তেমন একটা ভালো ভোট পাবে না, তাই বিএনপি সবচেয়ে ভোটের নির্বাচনে এগিয়ে, তাই তাদের এখন চাহিদা হলো তারা এককভাবে নির্বাচন করবে। আপনারা করেন এককভাবে, আমরা কোন দলকেই বলবো না যে আপনি এই কাজটা খারাপ, এই কাজটা ভালো। আমি যেটা আমার পক্ষ থেকে, আমার হৃদয় থেকে যেটা বলি, যে এককভাবে নির্বাচন আপনারা সবাই করুন, কিন্তু এই যে পিআর পদ্ধতিটা আমার মতে মনে হয় যুক্তিসঙ্গত। কিভাবে? এখানে কেউ বঞ্চিত হবে না। ইলেকশন আপনারা যারাই নির্বাচিত হবে, অর্থাৎ এমপি নির্বাচিত হবে, তারাই কিন্তু এই সংসদে যাবে, এবং ইসলামিক দল যদি এর ভিতর আসে, তাহলে দেশ কিন্তু খারাপভাবে পরিচালিত হবে না, বরং আগের তুলনায় অনেক ভালোভাবে পরিচালিত হবে। আসুন তাহলে আমরা পিআর পদ্ধতি সবাই অনেক বুঝেছি, এবং সামনে আরো কিভাবে মানুষের সামনে এগুলো তুলে ধরতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। পিআর পদ্ধতিটা আমাদের মনে হয় যখন সকল ইসলামী দলগুলো যারা আছে তাদের জন্য একটু ভালো হবে, বিএনপির জন্য একটু খারাপ। কেমনে? কারণ বিএনপিরা যদি এককভাবে নির্বাচিত হয়, তাহলে তারা ক্ষমতায় চলে যাবে, তাহলে আর অন্য দল পাবে না, বিরোধী দল থাকবে, এই তো কোনো সুযোগ সুবিধা পাবে না। আর পিআর পদ্ধতি যদি চালু হয়, তাহলে মনে করেন অন্যান্য দল সবাই কিন্তু একটু সুযোগ সুবিধা পাবে, এটাই স্বাভাবিক। আর সবাই যদি একাত্রিত ভাবে, দেখেন 10-এর লাঠি 1-এর বোঝা, দেখেন 10টা লাঠি যদি একটু মোটা মোটা সাইজের হয়, একাত্র করে বাঁধা হয়, তাহলে কিন্তু একজনে যদি নেয়, তাহলে সেটা কিন্তু বোঝা হয়ে যাবে। আর যদি এই 10টা লাঠি যদি আপনারা 10 জনে নিতে পারেন, নেন, তাহলে কিন্তু বোঝার হবে না, একটা করে হাতে করে নিয়ে গেলেন, এক সবাই আর গায়ে বাঁধলো না। আমি বোঝাতে চেয়েছি এইটাই,
অর্থাৎ সবাই যদি সম্মিলিতভাবে নির্বাচন করে পিআর পদ্ধতি চালু করলে সবচেয়ে বেটার হবে। যদি আপনাদের এখানে কোনো অন্য মতামত থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সব সময় রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি এবং মাঝে মাঝে আন্তর্জাতিক বিষয় নিয়েও দু একটা আলোচনা করে থাকি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।